নে মায়ের দুধের ঋণ শোধ করলাম। তুই আমারে জন্ম দিছিলি না, জন্ম দিয়া দুধ খাওয়া বড় করছস, তুই আমারে খুঁটা দেস। কত দুধ লাগবো নে, তাও তোর ঋণ শোধ করলাম। খালি কইতি না যে আমার দুধের ঋণ শোধ কর, শোধ কর। নে তোর পোলাই তোর দুধের ঋণ শোধ করে দিছে। ওরা কি করে? হ্যাঁ ওই যে চাষিরে দুধ দিয়ে গোসল করতেছে। যাই মুসু চাষিরা সংবাদ দিয়েছি। কোন কালে একটু দুধ খাওয়াইছিলি, সারা জীবন তোর দুধের খোঁটা শুনতে শুনতে ত্যক্ত হয়ে গেলাম। এই নে তোর দুধের ঋণ শোধ কইরা দিলাম। দাও, বেশি কইরা দাও। দুধের ঋণ দুধ দিয়ে শোধ করে দাও। আমার দুধ লাগবে না, আমার কোনো ঋণ নাই, আমি কারো কাছে দাবি ধরে নাই। ও মুসু চাচা, মুসু চাচা, কি হইছে? তোমার বোনেরে তার ছেলে মেয়েরা জোর করে ধরে দুধ দিয়ে গোসল করতেছে, আর তোর বোন কান্নাকাটি করতেছে। হ্যাঁ আমার বোনের দুধ দিয়ে গোসল করে আছে, বোন কান্দি আছে। হ্যাঁ চল। তুই ছোট মানুষ বুঝবি না। আরে মায়ের পায়ের তেলে ভেজ থাকে, পশুর পায়ের তেলে ভেজ থাকে না। মায়ের দুধের সাথে পশুর দুধের কোনো তুলনা হয় না। মায়ের দুধ মায়ের দুধ রে। এই বুড়ির কান্নাকাটি শুনে লাভ আছে? ঢালো দুধ, ঢালো। নাও, কত দুধ লাগবো নাও, নাও, দাঁড়াও। ভাইজা এই আমার বোনের দুধ দিয়ে কেন গোসল করাইতাছস? তাড়াতাড়ি কর। কেন গোসল করাইতাছি বুঝো নাই মামা? এই শুনো, তোমার বোন সব সময় আমারে খুঁটা দেয় যে ছোটবেলায় থেকে তোরে অনেক দুধ খাওয়া বড় করছি, এখন সেই দুধের ঋণ শোধ কর। শোধ করে দিছি। আমার সম্বন্ধী কইছিল যে ছোটবেলায় বাচ্চা করে কত লিটার জানি দুধ খাওয়াইতে হয়, আর তার জন্য এতখানি দুধ সবগুলা মায়ের গোসল করাইয়া সেই ঋণ শোধ করতাছে। এই বুড়ি, আর কখনো কবি না যে তোর দুধের ঋণ এখনো বাকি আছে। এইখানে কিন্তু অনেক দুধ ছিল, সেই দুধ দিয়ে তোরে গোসল করাইছি। আর কখনো কবি না যে তোর দুধের ঋণ বাকি আছে। নিজের ঋণের কথা কয়, আমার ঋণের কথা একটা বারও কিন্তু কেউ কয় না। আমি যে এই বাড়িতে বউ হয়ে আসার পর থেকে এই সংসারের জন্য কি না করছি, প্রত্যেকদিন 3 বেলা রাইন দেখা হয়। এইগুলো ঋণ নাই আমার কাছে? তোরা ঋণ নাই? বোন কি হইছে? তুমি খুইলা কও, তুমি আমার খুইলা কও। এই মামা, এই তোমারে কি বুঝাইবো? হ্যাঁ, এটা আমাগো পারিবারিক ব্যাপার, এটা আমাগরে বুঝতে দাও। আর শুনো, আমরা আমাগো মারে দুধ দিয়া গোসল করাইয়া দুধের ঋণ শোধ করতাছি, আর এরপরে আমরা সব সম্পত্তি বুঝা নিমু। সম্পত্তি বুঝে নিবি? এই সম্পত্তি বুঝে নেবার তোরা কে? সে হচ্ছে আমার বোন, বোনের হাজবেন্ড হচ্ছে ও, ওর বোন হচ্ছে ও, এবং তার হাজবেন্ড এ। এই সমুদয় সম্পত্তির অধিকার একমাত্র এদের 4 জনের আছে। যেহেতু এদের বাবা নেই, ওদের মা বিধবা, মায়ের তো আর কোনো অধিকার থাকতে পারে না। সম্পত্তি যদিও বাবা ওদের মায়ের নামে করে দিয়ে গেছে, তারপরও সন্তানের অধিকারটাই সবার আগে। এই সম্পত্তি সব ওরা ভোগ দখল করবে, ওরা চাইলে বিক্রিও করে দিতে পারে। তুমি আমার মাঝে কথা কর কেনা? সে আমার ভাই, তাই কথা কইতাছে। আমিও তো ওর ভাই, আমি কথা কর পাই না? ভাইজা তুমি থামো, আমি তোমার সব খুইলা কইতেছি। আমার বোনটাও কোথায় বিয়ে করেছে? মানুষ থাকে না, গরু ছাগল থাকে এখানে। কি জঘন্য নোংরা পরিবেশ! ও মাই গড, ডিসগাস্টিং! গন্ধের জন্য তো আমি ঢুকতেই পারছি না। ও ভালোবেসে বিয়ে করেছিস কর, বড়লোক কাউকে করতি। এ কিনা খামারের লোকজনকে বিয়ে করেছে। উর্মি, এই উর্মি! আরে কেডা? উর্মি! পুত্রা বাবা, দাঁড়াও দাঁড়াও, আমি তোমার জন্য বসন নিয়ে আসি। আরে ভাইজান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা তোমার? এই তো আলহামদুলিল্লাহ। ভাইজান আপনি আসছেন হঠাৎ করে, খুব খুশি হয়েছি ভাইজান। বসো, বসো। উর্মি, দেখো ভাইজান আসছে। আরে ভাইজান, কেমন আছো তুমি? আমি ভালো আছি, তুই কেমন আছিস? আছি ভালোই। তার মানে তুমি আমার শ্বশুর বাড়িতে আইলা? কতদিন ধরে তোমার দেখতে মন চাইছিল, কিন্তু আমাদের বিয়ে তো আর তুমি মাইনা নাও নাই, তাই তোমারে যায় দেখে আসতে পারলাম না। কিন্তু তুমি যে এই বাড়িতে আইছো, আমি অনেক খুশি হয়েছি। মেনে নেওয়া না নেওয়ার কি আছে? বিয়ে যখন করেই ফেলেছিস, তখন ভাই হিসেবে আমারও তো একটা দায়িত্ব আছে তোদের এখানে আসা যাওয়ার। জামাই কি করছে রে এখন? ভাইজান আসলে আমি তেমন কিছু করতেছি না, ওই যে সংসার দেখাশোনা করতেছি, আর আমগো তো অনেকগুলা গরু,
এগুলাই সারাদিন মাঠে চড়াই আর সংসারের যত কাম কাজ আছে সব আমি করি। ও আচ্ছা, তার মানে এই গরুগুলো তোমাদের? অ্যাজ এক্সপেক্টেড। আমি ওঠার সময় এত নোংরা, মানে প্রথমে তো গাড়িটাই ঢুকাইতে পারি না এখানে, গাড়ি রেখে আসছি সেই ব্রিজের মাথায়। এই চড়াই উত্তরায় পার করে যখন উঠবো দেখে এক পাল গরু আমার দিকে ড্যাগর ড্যাগর চোখে তাকিয়ে আছে। কি নোংরা, আনহাইজেনিক। আচ্ছা যাই হোক, আচ্ছা মামিমা, জামাই, এই যে আসার পথে দেখলাম কোনো বাড়ি ঘর নেই, একদম বিশাল একটা এরিয়াতে তুমি একা, তোমাদের বাড়িটা একা। এত জমি কাদের? বাড়িতে মানুষজন নাই কেন? কি যে কও না বাজার, এই এলাকায় বাড়িঘর কেডা করব? কার এইখানে জমি আছে? তোমার চোখকে যত জমি দেখতেছ এই সবগুলা আমার শ্বশুর, দাদা শ্বশুর, তারও আগে এই সম্পত্তির মালিক সব আমাগো। আর ওই বালুজুরি বাজার, ওইখানে আমাগো 11টা দোকান আছে আর পিসারি আছে। হ ভাইজান, তুমি হয়তো বা মনে করতে পারো যে আমি কোন জায়গায় আইসা পড়ছি। এদের না জায়গা সম্পত্তির কোনো অভাব নাই, অনেক জায়গা সম্পত্তি। এই যে সম্পত্তিগুলো দেখতেছো, এগুলো সব আমার দাদা শ্বশুরের ছিল। আমার দাদা শ্বশুরে আমার শ্বশুরের নামে লেখা দিয়া গেছে। এমনিতে হয়তো বা আর্থিক অবস্থা আমাকে ভালো নাই, তাই জায়গা সম্পত্তির দিক থেকে চিন্তা করলে আমরা অনেক বড় লোক। আমার বোন না জেনে না বুঝে এক খামারিকে বিয়ে করে, বিয়ে করেছে সোনার খনিকে। মাটি মানেই তো সোনার খনি। ভাইজান, কিছু কি কইলা তুমি? না, আমি বলছিলাম এই কৃষক, এই জমি খামার, এরাই তো আমাদের আপন। এরা আছে বলেই তো আমরা বেঁচে আছি। আমার মনে যত কষ্ট ছিল, দুঃখ ছিল, আমি সব ভুলে গেছি। জামাই, উর্মি, তোরা দুজন আমার অফিসে একবার আসিস, আমি তোদের সাথে একটু কথা বলবো। বাই দ্য ওয়ে, জামাই, এই সব সম্পত্তি কার নামে? আসলে আব্বা তো বাইসা নাই, আব্বার নামে সম্পত্তি ছিল, তো আব্বা মারা যাওয়ার আগে যত সয় সম্পত্তি আছে সবকিছু আম্মার নামে লিখে দিয়ে গেছে। তোমার বাবা সব তোমার মায়ের নামে লিখে দিয়ে গিয়েছে? কি হইলো বৌমা, তোমরা কি এখানে দাঁড়ায় থাকবা না তোমার ভাইয়ের জন্য রান্না চড়াইবা? যা, তুই বাজারে যা। আরেকটা কথা, ছাগলের ঘর থেকে বড় দেখে একটা ছাগল আইনা জব কইরা আস্তা ভাজি করবি। যা, বাবুর্চি খবর দে। না না মাইমা, আমি আরেকদিন আসবো। আমার গাড়িটা ওখানে অরক্ষিত রেখে এসেছি, যে কোনো সময় গাড়ির পার্স চুরি হয়ে যাবে। তার চেয়ে বড় কথা, আমি এদিক দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ বোনের জন্য মনটা কাঁদলো, তাই এলাম। আত্মীয় যেহেতু হয়েছি, আমাকে বারবার আসতে হবে। আচ্ছা জামাই, অমনি তোরা কিন্তু খুব জরুরি ভিত্তিতে আমার অফিসে যোগাযোগ করবি, আমার এখানকার শহরের অফিসটায়, ঠিক আছে? আমি বরং আজকে আসি। আরে ভাইজান, তাই বলে কিছু না খেয়ে চলে যাবেন, এটা কোনো কথা হলো না। খাবো, আরেকদিন এসে খাবো। আসি, হ্যাঁ? ঠিক আছে, সাবধানে যায়েন ভাইজান। মা, চলো ঘরে চলো। চলো বৌমা। ভাইজান, তুমি না বইলা আসলা যে আমাকে লাগে কি দরকারি কথা কবা, তাই আইলাম তোমার জামাইরে লইয়া। ভাবছি তুই বিয়েটা তো পালিয়েই করলি, তোর বিয়ের সময় তো তোকে কোনো গিফট দিতে পারিনি, এবার ভাবছি একটা গিফট দিব। ভাইজান, কি গিফট দিবেন? সুতরাং খুব ইচ্ছা করতেছে, বলেন না। লাগবে লাগবে, যে গিফটটা আমি দেব সেটা অবশ্যই লাগবে। এটা নিলে তোদেরও উপকার, আমারও উপকার। না না, কি গিফট? সোনার খনি। হ্যাঁ, আমি তোর স্বামীকে আর তোকে একটা সোনার খনি উপহার দিতে চাই। আমাদের সোনার খনি দিব ভাইজান? রাখো তো ভাইজান, তুমি সোনার খনি কই পাবা? আর সোনার খনি আবার দেও চাই নাকি? আরে বোকা, তোরা তো সোনার খনির উপর বসে আছিস। সোনার খনির উপর বসে আছে, কই সোনার কই? কি ভাইজান? ভাইজান পাগল হয়ে গেছো, তুমিও পাগল হয়ে গেছো। কই সোনার খনি? চেয়ারের উপরে না বসে আছে। আচ্ছা জামাই, তুমি বলো তো, এই যে তোমাদের বাড়িতে আমি এত একরের পর একর জমি দেখে এলাম, এই জমিতে তোমরা কি কাজ করছো? কি কাজ করতেছি ভাইজান? এই যে কতগুলা গরু আছে, গরুগুলা পালতেছি, আর বাকি মাঠ তো এমনি পড়ে থাকে, আর একটুখানি আছে যেটাতে ঘাস আবাদ করি, ওইগুলা গরুরে খাওয়াই। মোটা তাজা গরু, অনেকগুলা দুধ দেয়। অথচ এই জমিটাই হতে পারে সোনার খনি। জমি
তুমি আবার কখনো সোনার খনি ফাইতে যা কি আবার তোর কথা কইতাছ জমির মধ্যে মাটিতে ভরা তো জামাই না হয় একটু বোকা, তুইও যে ওর সাথে থাকতে থাকতে এতটা বোকা হয়ে গেছিস সেটা কিন্তু আমি বুঝতে পারিনি। শোন, আমার কাজ হচ্ছে ব্রোকারি করা। আমি প্রচুর ল্যান্ড সেল করেছি। আমি দেখেই বুঝে গিয়েছিলাম এই ল্যান্ডটা কম করে হলেও কয়েকশো কোটি টাকা। একরের পর একর জমি একটা ইটের ভাটার মালিককে দিয়ে দিলেই তো সে জমিটা লুফে নেবে। এরকম জমি, নিষ্কণ্টক জমি পাওয়া যায় রাস্তার পাশেই। তাই আমি বলি কি, এই জমিটা বিক্রি করে দাও, আমার কাছে ভালো পার্টি আছে। কিন্তু জমি বিক্রির কথা বলতেছেন ভাইজান, জমি তো আমগো নামে নাই, জমি তো আম্মার নামে। আব্বার মারা যাওয়ার আগে জমি সয় সম্পত্তি যা কিছু আছে সব কিছু আমার নামে লেখা দিয়ে গেছে, কিন্তু আমরা বিক্রি করবো কেমনে? তাছাড়া ভাইজান আমার শাশুড়ি অনেক কঠিন মানুষ, সেই সমস্ত জমি টমি বেচতে দিব না। দিবে না, দেওয়ার ব্যবস্থা করতে হবে। তুমি তোমার মাকে বুঝিয়ে বলো। আর তোমার মধ্যে আরেকটা বোনও আছে, তাই না? হ্যাঁ, ছোট বোন। যেহেতু সম্পত্তিটা তোমার মায়ের নামে, এই ক্ষেত্রে কিন্তু তোমার বোনও সমান সমান অধিকার পাবে। তাই যদি পারো মায়ের কাছ থেকে বুঝিয়ে বাজিয়ে লিখিয়ে নাও। অবশ্য বোনকে কিছু দিতে পারো, আর না হয় বোনের সাথে মিলে চুক্তি করে মায়ের কাছ থেকে জমিটা লিখে নাও। কারণ আমার কাছে যে পার্টিটা আছে ওরা আবার সময় দিতে চাচ্ছে না, ওরা খুব দ্রুতই একটা বড় জমি কিনতে চাচ্ছে। আর আমি বলি কি, এরকম অকুল পাথারে জমি রেখে তোমরা করবেটা কি? চারিদিকে কোনো মানুষ নেই, জন নেই, কোথাকার কোন এক দ্বীপের মতো নির্জন এলাকায় একা একা বসবাস করছো। তার চেয়ে ভালো এই জমিগুলো বিক্রি করে দুই ভাই বোন ভাগ করে নিয়ে শহরে গিয়ে ফ্ল্যাট করো, বাড়ি করো, গাড়ি করো, প্রয়োজনে দেশের বাইরে চলে যাও। কইতাছ এসব ভাইজান? আসলেই তুই না গেছিস আমার বাড়িতে থাকাকালীন সময়ে, তুই কি সকাল্লাত পূরণ করেছিস। দুদিন পর পর কক্সবাজার, সেন্ট মার্টিন চলে যেতি। এখন স্বামীকে নিয়ে একটু সুইজারল্যান্ড বা মালদ্বীপে যাবি না, সেটা তো হতে পারে না। তোর কি মনে হয় তোর বাচ্চা কাচ্চাগুলো তোর স্বামীর মতো এরকম হাবলাটে হোক? হ্যাঁ, শহরে থাকলে একটা ভালো স্কুলে পড়াতে পারবি, ভালো পোশাক আশাক পড়াতে পারবি, হাই সোসাইটিতে চলতে পারবি। এখানে থেকে থেকে তো জামা কাপড়ও যেমন হয়েছে, মেন্টালিটিও সেরকম হয়ে গেছে। ভাইজান আমি কিন্তু মাইন্ড করতেছি, আপনি আমাদের হাবা ঘুবা করতেছেন, আমি কিন্তু সবই বুঝি। আরে মাইন্ড করার কি আছে? ভাইজান তার ওইভাবে বলে নাই। ভাইজান যেটা কইছে একদম ঠিক কথাই বলছে। কারণ আমরা যদি সারা জীবন গ্রামের মধ্যে পড়ে থাকি, এই যে গ্রামের পরিবেশেই মানুষ হইতে হইব, আর আমাকে বাচ্চা কাছে হইলে ওরাও কিন্তু এই গাইয়া খ্যাত হইব। তাই কইতেছি, ভাইজান যেটা বলতেছে রাজি হয়ে যাও, তোমার একটু বুঝাবার সমস্যা কি? আর এই জমি তো এমনিতেই পড়া থাকে, এই জমি বেচার পরে আমরা ঢাকায় একটা ফ্ল্যাট কিনবো, আমাকে একটা গাড়ি থাকবে, আমরা দেশ বিদেশ ঘুরবো। এই সমস্ত স্বপ্ন তুমি কখনো তো দেখো নাই, আমি দেখছি। তাই কইতেছি তুমি রাজি হয়ে যাও না। হ্যাঁ, বুঝতে পেরেছো জামাই, আমি যা করছি আমার বোনটার সুখের জন্য করছি। আমার বোনের জীবনের সাথে এখন তুমি জড়িয়ে গেছো। তোমাদের ওই অজ পাড়া গায়ে ওরকম নোংরা পরিবেশে থাকতে দেখতে আমার খুব কষ্ট হয়। আচ্ছা ঠিক আছে ভাইজান, আমরা তাহলে বাসায় গিয়া আমার শাশুড়িরে বুঝাই, তোকে জামাইও বুঝাইবো, দুজনে মিলে বুঝাইলে সে শুনবে না? একদম ঠিক কথাই কইছ। ভাইজান যা যা কইলো তা তো আসলে আমাকে দরকার, টাকা পয়সা মেলা দরকার, বড় বড় লোক হমু, মেলা বিল্ডিং এর মধ্যে থাকবো, এটা আমি স্বপ্ন। ভাইজান আমি যতটুকু চেষ্টা করি আমার রাজি করাম, সয় সম্পত্তি আমার দরকার। কি করো? তাহলে ভাইজান আমার চাই আজকে উঠি, তুই যাইও কিন্তু আমার শ্বশুর চা নাস্তা করে যাবি না? লাগবে না। হ্যাঁ যাই। আসো। আসি, আসসালামু আলাইকুম। যাক, এই জমিটা পেলে 4% কিন্তু আমার থাকবে, বোনকে বুঝিয়ে পাচ্ছি 10% 1-2 কোটি টাকা পেলে নিঃসন্দেহে একদিন আসবে। শোনো, তোমার একটা কথা কবার চাই। আমার ভাইজান যে বুদ্ধিটা দিছে মোটেও কিন্তু খারাপ বুদ্ধি দেয় না, একটু ভাইবা দেখো। ভাইজান যে বুদ্ধি দিছে একদম ভালো বুদ্ধি দিছে, যত তাড়াতাড়ি সম্ভব কাজটা করুন দরকার। বাড়িতে ঢোকার আগে আরেকটা কথা কইতে চাই। তোমার আব্বা মরার আগে সমস্ত সম্পত্তি তোমার মার নামে লেখা দিয়ে গেছে। এখন তোমার মা যদি বাই চান্স মইরা যায়, তখন কিন্তু ওই সম্পত্তি তোমার বোন আইসা সমান ভাগে ভাগ চাইবো, তখন কিন্তু তোমার সম্পত্তির ভাগ কইমা যাইব। তাই তোমার মা বাইসা থাকা অবস্থায়
ওই সম্পত্তি তোমার নামে লিখে দিতে হইব। এখন বাড়িতে ঢুইকা এই বিষয়ে তোমার মার লাগে কথা কবা, তোমার মারে কবা সমস্ত সম্পত্তি যেন তোমার নামে লিখে দেয়। একদম ঠিক কথা বলছো। মার কাছ থেকে যদি সম্পত্তি লেখা না নেই তখন তো বিপদে পড়ে যাবো গা। আর শোনো, তোমার মা যদি ভালোই ভালো সম্পত্তি না দিতে চায়, এমনও আছে দিতে রাজি হইল না, তখন তোমার বুইনের লগে পরামর্শ করতে হইব। কারণ তোমার বোন রেও বুঝুম বাজুম বুঝ দিয়া দুইজনে তোমরা দুই ভাই বোনে মিলা যদি অত্যাচার করো তার উপরে বা চাপ দেও, তাইলে কিন্তু সমস্ত সম্পত্তি লেখা দিতে বাধ্য হইব। তারপরে লেখা দেওয়ার পরে তুমি তোমারটা নিবা, আর তোমার বোনটা সামান্য কিছু যেই জায়গায় যে জমি বাদ পড়ে থাকবো সেখান থেকে একটু বুঝাই দিবা, সমস্যা কি? আমার বইয়ের কি সুন্দর বুদ্ধি রে। হ্যাঁ, ভাইজানেরও যেরকম বুদ্ধি আমার বইয়েরও ঠিক ওই রকমই বুদ্ধি। এক কাজ করি তাহলে, তাহলে আমার বোনের ফোন দিই। আরে না না, ফোন দিও না, এখন ফোন দিলে সে বুঝবো না। তোমার বোনের বাড়িতে আমরা দুইজনে যাবো, গিয়া সুন্দরভাবে বুঝাইয়া বলতে হইব। কারণ ফোনে ফোনে তুমি কয়টা কথা বুঝাবা, তার আগে তোমার মাল লাগে এই বিষয়ে কথা কওয়া লাগবে। লও বাড়িতে লও। ঠিক আছে, একদম ঠিক কথা কইছো। তাড়াতাড়ি করে যদি সম্পত্তি না লেখা নেই তাহলে তো বিপদে আমরাই পড়ব। চলো। আসলে কথা কি জানো, আমার বোনটা তাড়াতাড়ি করবা কিন্তু। আরে বাজান বৌমা, আরে তোমরা কই গেছিলা? আমি সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজে বেড়াইতেছি, পাইতেছিলাম না। গিয়েছিলাম হইতেছে ভাইজানের অফিসে। ভাইজানের অফিস থেকে সরাসরি বাড়িতে আসলাম। ভালো করছস বাজান। বৌমা, তোমার ভাই কেমন আছে? আছে ভালোই। আপনার সঙ্গে আপনার পোলায় কি যেন কথা কব, কও। কি কথা কবি? আসলে কবার চাইতেছিলাম কি, এই যে আমগো সম্পত্তি এটি তুমি আমার নামে লিখে দাও। এইটা তুই কি কইতাছস বাজান? তোর নামে লিখে দেবো মানে? এই পাগল ছেলে, আমার কি আরো ছেলে পেলে আছে? হ্যাঁ, যে ওই ছেলে নিয়ে যাইবো গা? আমি মইরা যাওয়ার পর সহায় সম্পত্তি যা আছে তোরা তো তুই ভাই বোন নিয়ে নিবি। এই সমস্ত মূলাবুঝ দিয়ে না আম্মা। আরো ছেলে মেয়ে নাই মানেটা কি? আপনার আরেকটা মেয়ে আছে না? আপনি মইরা যাওয়ার পরে আপনার মেয়ে তো আয়সা হাজির হইব, আয়সা বলবে যে আব্বার সম্পত্তি আমরা দুইজনে সমান সমান পামু। তাই কইতেছিলাম আপনি বাইসে থাকা অবস্থায় আপনার পোলারে বেশিরভাগ সম্পত্তি লেখা দিয়ে আপনার মেয়ের অল্প একটু লেখা দেন। আম্মা শোনো, তোমার কইতাছে মনে করো যে আমগর সম্পত্তির তো অভাব নাই, একরের পর একর জমি। আমার ভাইজান বলছে যে এই সম্পত্তির দাম কোটি কোটি টাকা। আর এই সম্পত্তি যদি তোমার মায়া যদি অর্ধেক নেওয়া যায় তাহলে কিরকম হয় কত? আমি তোমার পোলা না, সেই হিসাবে তো আমি এই সয় সম্পত্তির একটু আগে ভাগেই পাওয়ার আশা রাখি নাকি? মা তুমি কোনো সংকোচ করো না, তুমি সয় সম্পত্তি সব কিছু আমার নামে লিখে দাও। তোমার বৌমা খুব কিন্তু শিক্ষিত, ও যত দলিল পাতি আছে সব কিছু রেডি করে রাখবো, তুমি খালি সিগনেচারটা দিয়ে দিও। আচ্ছা, সম্পত্তি যদি তোর নামে লিখে দেই, কি করবি এটা দিয়ে? আমার ভাইজান কইছে ওই সম্পত্তি যদি ইটের ভাটায় দেই তাইলে নাকি কোটি কোটি টাকা পাওয়া যাইবো। আর সেই টাকা দিয়া ঢাকায় একটা বাড়ি করমু, গাড়ি কিনমু, তারপরে আমরা দুইজনে আরামে এসে থাকমু, ওইখানে ফ্ল্যাটের মধ্যে থাকমু। গ্রামে থাকতে তো আর ভালো লাগে না। বৌমা, তোমার একটা কথা কই, এই সহায় সম্পত্তি কিন্তু আমার না, তোমার শ্বশুরেরও না। আমার দাদা শ্বশুর তারও অনেক 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 আগে। ওনারা যদি ইচ্ছা করতো এই সহায় সম্পত্তি বেচে ঢাকা শহর যাইয়া ফেলা কিনা আরামে এসে থাকতে পারতো। আমার মনে হয় বিদেশেও যাইতে পারতো। কিন্তু এই দেশের থাইকা যে আরামায়েশটা পাওয়া যায়, যে সম্মানটা পাওয়া যায়, এটা কিন্তু ঢাকা শহরে পাওয়া যাইব না। সেই জন্য কইতাছি, মাথার থেকে এই বুদ্ধি ঝাইরা ফালাইয়া দাও। যেমনি আছি এমনিই থাক। তারপরেও কথা আছে, আজকে আমার তোমরা দুইটা পোলাপান আছো, আজকে আমার ঘর থেকে তোরা দুই ভাই বোন আছো। বৌমা, তোমার ঘর থেকে যখন সন্তানা দিব, ওরা কই থাকবো? কেমনে বড় হইব? কেমনে বাপদাদার পরিচয় দিব? ওই ঢাকা শহরে একটুখানি ফ্ল্যাটের মধ্যে থাইকা বংশের পরিচয় দিতে পারবো? দেখছো, কইছি না তোমার মাই সম্পত্তি লেখা দিব না। তোমার মার প্ল্যান হইছে এই সমস্ত সম্পত্তি তার ভাই আছে না, তার ভাইয়ের নামে লেখা দিয়ে যাইবো। ও, এখন আমি বুঝতে পারছি, যত সয় সম্পত্তি আছে এর মধ্যে আইসারে মামারও ভাগ হবা না। এত পাগলা পাইছো, 70 পাগলা পাইছো, এত সহজ না। যত সয় সম্পত্তি আছে সবকিছু তুমি আমার নামে লিখে দিবা। পাগলামি শুরু করো না। সম্মান আমাকে দরকার না, আমাকে দরকার টাকা পয়সা, তুমি সম্পত্তি লিখে দাও। না বাজান, তুই আমারে যাই কস না কেন, আমি এই সম্পত্তি লিখে দিতে পারবো না। এই সম্পত্তি তোর বাপে আমার নামে লিখে দিয়ে কইছিল সম্পত্তিটা জানি হেফাজতে রাখি। আমার উপর দিয়ে যত ঝড় তুফান যাক না কেন, আমি কাউরে লিখে দিতে পারুম না। আমি মইরা গেলে তগো সম্পত্তি তোরা নিয়ে যাইস। আরে মা শুনবা তো? শুনবে না, শুনবে না। আমি তোমারে কইছিলাম না
তোমার মার ভিতরে অন্য কিছু চলতেছে, এই সম্পত্তি তার ভাইরাই দিব। তাই কইতাছে তুমি একলা পারবা না, তার লগে যুদ্ধ কইরা, তোমার বুইনের সঙ্গে বুদ্ধি পরামর্শ কইরা, তোমার বুইনের উস্কায়া, তারপরে দুইজনে মিলে যদি চাপ দাও, ওই সম্পত্তি ঠিকই তোমার নামে লিখা দিব। তুমি একদম ভালো কথা কইছো। তাহলে চলো বোনের বাড়িতে জানলাম। এখন বিষয়টা হইছে, ভাবতাছি যে তোমার মারে নিয়ে যাবো নাকি আমরা দুইজনেই যাবো। তোমার মারে নিয়ে গেলে এক হিসেবে ভালো হইব, ওইখানে বসে সাইন বাটোয়ারা করতে পারবো। সমস্যা নাই তো, মায়েরও ভং ভাঙ বুঝ দিয়া নিয়ে যাই। চলো আচ্ছা, আগে ভিতরে চলো। ভাবি, এতদিন পরে আমাদের কথা মনে পড়লো? কতদিন ধরে তুমি আমাদের বাড়িতে আসো না? কি করব বোন, আসতে তো চাই কিন্তু সময় মিলাইতে পারি না। এই যে আমার শাশুড়ি মানে তোমার মা, তাকে দেখভাল করার জন্য তো বাড়িতে একজন লোক লাগে, আর সংসারে এত কাজ ফেলে আসতে পারি না। যাই হোক, তাও তো আসছেন, আমরা তো ভাবছি ভুলেই গেছেন আমাদেরকে। আচ্ছা ভাবি, হঠাৎ কোনো খবর না দিয়ে চলে আসলে, কোনো দরকারি কথা আছে? হ্যাঁ, দরকারি কথা বলার জন্যই তো তোর এই বাসায় আসছি, এমনি এমনি তো আর আসি নাই। শোন, ওই ঘটনা হয়েছে কি, আমার মনে হইতেছে কি জানো, সেটা চক্রান্ত চলতেছে, আর সেই চক্রান্তের মূল আছে আমার মায়। কি কও? চক্রান্ত মানে কিসের চক্রান্ত? হ, যা কইতাছে তোমার ভাই ঠিকই কইতাছে, চক্রান্ত তোমার মাই করতেছে। বুঝতাছি মায়ের বিরুদ্ধে মেয়ের কাছে বলতাছি, শুনতে খারাপ লাগতাছে, কিন্তু এইটাই সত্যি, তাই না গো? আরে হ হ, এইটা কর নাকি তোর এখানে আইছি। আচ্ছা, কি চক্রান্ত ওইটাই কও। শোন, এই যে আমগো যে সয় সম্পত্তি আছে, তুই কি চাস না যে সয় সম্পত্তি একমাত্র তোর আর আমাগো হোক? হ, সম্পত্তির ভাগ কে না চায়, সবাই তো চায়। সবাই চাইলে লেজ গুটায় ঘরের মধ্যে যে পয়সা থাকিস, আমগো বাড়িতে কি হয় না হয় এ তুই কি খোঁজ খবর রাখিস? হ্যাঁ, আমার তো এখন ইমার্জেন্সি ভাবে সম্পত্তি দরকার পড়তাছে না, তাই একটু চুপচাপ বসে আছি। যখন দরকার পড়বো তখন তো অবশ্যই আমি যাবো। কবে দরকার পড়বো, সয় সম্পত্তি যা আছে সবকিছু মামার নামে লেখা দেওয়ার পরে। শোন, আমগো মাই চক্রান্তর মধ্যে চক্রান্ত ঘটাইছে, যে যত সয় সম্পত্তি আছে, মনে হইতেছে যে তোর ভাবি আমারে কইছে যে সয় সম্পত্তি সবকিছু মামার নামে ট্রান্সফার হইতেছে। কি বলতেছেন ভাইজান? আপনার মামারে দেখে তো সহজ সরলই মনে হয়েছে, তার পেটে পেটে এত বুদ্ধি? খালি বুদ্ধি, আর যে কি কি ষড়যন্ত্র করতেছে গো জামাই, এইগুলা তো তোমার আর কই না। এই যে মায়ের কিন্তু অনেক স্বর্ণ গহনাও আছে, সেই গহনা চিন্তা করছে তার ভাইয়ের যে বউ আছে না একটা, তা করে দিয়ে দিব। তোমার প্রতি তো তোমার মায়ের কোনো ভালোবাসা টান নাই। সারা জীবন আমি দেখছি, মানে ওই বাড়িতে যে কয়দিন ধরে বউ হইয়া গেছি, ওই কয়দিনই দেখছি খালি বাপের বাড়ি যায় ঘুজুর ঘুজুর ফুসুর ফুসুর ভাই লাগে এত ঘুজুর ঘুজুর ফুসুর ফুসুর করবে কে? তোমারও তো ভাই আছে, কই আমি তো দেখি না যে তুমি তোমার ভাই লাগে ঘুজুর ঘুজুর ফুসুর ফুসুর করো। তাহলে উনি বুড়া মহিলা, উনার বাপের বাড়ির প্রতি এত টান থাকবো কেন? ভাবি, তাইলে এটার উপায় কি? এই উপায় আমার কাছে আছে। শোন, আমার যে সুমন্তি ভাইজান আমারে বলছে যে আমগোর জমি নাকি সোনার খনি। সোনার খনি? আরে উপায় আছে, শোনো, আমার ভাই বোকারি করে, হে কইছে ওই জমি দেখেই কয়ে ফেলাইছে, ওই জমি যদি ইট ভাটার মালিককে দেই তাইলে নাকি কোটি কোটি টাকা ইনকাম করতে পারবো আমরা। আর আমরা যদি টাকা পাই, আমরা তো আর একা খামু না, তুমি আমার একটা মাত্র ননদ, তোমাকে দিয়েই তো খামু। সেই জন্য কইতাছি, আমার ভাই যেহেতু বোকারি করে, এসব বিষয়ে ভালো বুঝে। ও ভাবি, তার মানে আপনার ভাই দালাল? জামাই দালাল বলো কেন? দালাল শুনতে তো খারাপ শোনা যায়, একটু শুদ্ধ ভাষায় বলো। আসলে ঘটনা হয়েছে কি জামাই, কথা হইলো সম্পত্তি হইলো আগে, সয় সম্পত্তি যদি হাতছাড়া হয়ে যায় তাহলে কিন্তু সর্বনাশ। ভাইজান আমার ঠিক কথা কইছে, আগে যদি সয় সম্পত্তি লেখা না নেই তাহলে কিন্তু পরে পস্তাইতে হইব, তখন আর হাজারবার চাইলেও সয় সম্পত্তি আর খুঁজে পাওয়া যায় না, বুঝতে পারছো? আর শোনো বোন, তোমার মারে কিন্তু আমরা অলরেডি সম্পত্তির কথা কইছি, কিন্তু সে আমাকে লেখা দিতে চায় নাই। সাফ সাফ করে বইলা দিছে যে এই সম্পত্তির কানা করিও নাকি তোমারও দিব না, তোমার ভাইরেও দিব না। তাই আর কি আমার জ্ঞানে কইতাছে, তুমি আমাকে বাড়িতে একদিন চলো গিয়া, তুমিও যদি তোমার মারে চাপ দাও আর তোমার ভাইও যদি তোমার মারে চাপ দেয়, দুজনে মিল্লা চাপ দিলে ওই বুড়ি লেখা দিতে বাধ্য হইব। তাহলে সম্পত্তিটা নিজের ভিতরে থাকবে, তোমার মধ্যে আর তোমার ভাইয়ের মধ্যে, তোমার মামাই আর নিতে পারবে না। দিব না মানে?
দেওয়ানোর ব্যবস্থাই আমি করতাছি। আচ্ছা ভাবি, তোমরা এখন বসো, আমি চা নাস্তা নিয়ে আসি। আচ্ছা শোনো, আমরা কিন্তু দুপুরের ভাত খেয়ে চলে যাব। আচ্ছা ঠিক আছে, আসো। মা, ও মা, ভাইজান, ভাবি। আরে আখি, জামাই তোমরা আইছো, দাঁড়াও তোমাকে বসতে দেই। এই আইছো ভালো করতা, যা কইছি তা কিন্তু কইবা তোমার মারে। দাঁড়াও চেয়ার নিয়ে আসি। এই না, বসো তোমরা দুইজনে। ও মা, মা, লিটু দেখো কে ডাইছে। মা, আখি আইছে। আরে আকি, কেমন আছিস মা? এই তো মা, ভালো আছি। তোমরা কেমন আছো? আরে আলহামদুলিল্লাহ, আমরা তো ভালোই আছি। আচ্ছা, তোদের আসতে কোনো অসুবিধা হয় নাই তো? না না, কোনো অসুবিধা হয় নাই। আচ্ছা আম্মা, তোমারে কইতাছি কি, একটু ভালো করে শুনেন আর কি। কি রে মা, কি মনে কইরা এতদিন পর আমাগো বাড়িতে আইছস? আমারে দেখতে ইচ্ছা করতেছে। এই যে বিয়া হইয়া গেলি, দুইটা ঈদ গেল, ঈদের দিন একটু মোবাইল কইরা খবর নেস কি এমন আছি, খাইছি কি না খাইছি। এরপরে তো আর মায়ের কথা মনেও পড়ে না, কোনো খোঁজ খবরও নেস না। তা জামাই বাবাজি, তুমি কেমন আছো? আসলে শাশুড়ি আম্মা, আপনার সাথে একটা জরুরি কথা আছে। আমার সাথে কথা? কি কথা বাজান? আসলে আম্মা, আব্বা তো মইরা যাওয়ার আগে সমস্ত সম্পত্তি সব তোমার নামে লিখা দিয়া গেছিল। আর তোমার তো এই বয়সে সম্পত্তি দিয়া কোনো লাভ নাই, তাই না? এখন তো সম্পত্তি দরকার আমার আর ভাইজানের। তাই কইতাছি, সমস্ত সম্পত্তি আমার ভাইজান আর আমার নামে লিখা দাও, তাহলে আমাকে অনেক উপকার হইব। মা, আখি যেটা কইছে একদম সলিড কথা কইছে। দেখো, তুমি যখন মইরা যাবা, সয় সম্পত্তির মালিক তো আমরা দুই ভাই বোনই হমু। এর চেয়ে ভালো হয় তুমি নিজের হাতে এই সম্পত্তিগুলা আমাকে দুই ভাই বোনের নামে লিখে দিয়ে গেলা, তাইলে তো হয়ে গেল। আর মা, এখন কিন্তু আপনি আর অমত করতে পারবেন না, যেহেতু আপনার দুই সন্তানই চাইতাছে সমস্ত সম্পত্তি তাগো নিজে গো নামে হোক। আর আপনি কি চান না যে আপনার পোলায় উন্নত জীবনযাপন করুক, ওর একটা বাড়ি হইব, গাড়ি হইব? প্রত্যেকটা বাবা মাই চায় সন্তান একটু ভালো থাকুক, সেই জন্য আপনার দুই সন্তান ভালো থাকতে চাইতাছে। সম্পত্তি লিখা দেন, সেইগুলো বেইচা এদের টাকা এরা যা মন চাই তা করুক, এটা তো আর আপনার দেখার বিষয় না। হ আম্মা, বিয়ার সময় তো আমিও যৌতুক টুকতুক কিছু নেই নাই, এখন যেহেতু সয় সম্পত্তি লাগবো, দিয়া দেন চাইতাছে। বাজার যৌতুক নেও নাই, এটা তো ভালো কথা। এই সম্পদ আমি কি করব? মইরা গেলে কি আমি গর্তে নিয়ে যাবো, কবরে নিয়ে যাবো? এই সহায় সম্পত্তি যা কিছু আছে সব তো তোমাগরি। তোমরা যাতে ভালো থাকতে পারো, ভালো খাইতে পারো, সেই জন্য আমার শ্বশুরও কম খাইয়া এই সহায় সম্পত্তি জোগাড় কইরা গেছে। আমি তোমার শ্বশুরও কম খাইয়া এই সহায় সম্পত্তিরে আগলায় ধরে রাখছি। তোমাকে ভবিষ্যৎ, তোমাকে সন্তানাদিদের ভবিষ্যৎ জানি ভালো চলে, ভালো থাকে। বুঝতাছি না বৌমা, লিটু, তোর আর কি হইছে? হ্যাঁ, এই যে সহায় সম্পত্তি, যেদিকে তাকানো যায় এইদিকে শুধু আমাগো সম্পত্তি, আমাগো সম্পত্তি। তোদের মাথায় কি এমন ঢুকছে? এই সহায় সম্পত্তি বেচা ঢাকা শহরে যাবি, একটা চিপা গল্লিতে ছোট একটা বাসা নিবি, বাসার মালিক হবি। এই যে জমিদারি প্রথার মতো জায়গা, এলাকায় কেউ তো করে ভয়ে কিছু কইতে পারে না। এই ঢাকা শহর যাইয়া একটু জায়গা কিনলে তোরারে কেউ দাম দিব? তোরারে কেউ সহ্য করব? ওইখানে গেলে তো বংশের কোনো পরিচয়ই থাকবো না। কই থেকে আইছস, কি করছস না করছস, মানুষ তোরারে না শেওলার মতো দাম দিব না। যখন খুশি তখন গালাগালি করব, যখন খুশি তখন পিটাইয়া ঢাস সরতে বাইর করব। বাজান মারে, তোরা একবার চিন্তা কর, এই সহায় সম্পত্তি সব তগর। আমি যেমন আগলায় রেখে তোরারে ভালো রাখছি, ঠিক তেমনি তোরা এই সহায় সম্পত্তিটা আগলায় রেখে তোরা ভালো থাক, তোকে সন্তানাদিরে ভালো রাখ, আর তোর বাপ দাদার বংশের মান উজ্জ্বল কর, মুখ উজ্জ্বল কর। দেখো মা, আমরা এত কিছু বুঝি না। আমগো দুই ভাই বোনের এই সম্পত্তিটা লাগবো বলছি, তো তুমি নিজের হাতে লিখে দিবা, বাস এটাই ফাইনাল। মা, ভাইজান যা কইতাছে ঠিকই কইতাছে, আর আমি ভাইজানের লগে একমত। তুমি যদি বাইসা থাকতে আমাগরে সম্পত্তি বুঝাইয়া না দাও, তাইলে কিন্তু তোমার মৃত্যু কামনা করা ছাড়া আমাগো আর কোনো উপায় থাকবো না। কি? তোরা আমার সন্তান হয়ে আমার মৃত্যু কামনা করতেছস এই সামান্য জমির জন্য? হ্যাঁ, এই আমি তো তোরা ছোটবেলা থেকে লালন পালন করলাম, খাওয়াইলাম, পড়াইলাম, গুমুত কত কিছু পরিষ্কার করলাম, রোগ সুখ হইল, তোর শরীরে পোকা হইয়া ঘা হইয়া ফুসকা পড়ে গেছিল।
মানুষ তোরে ছুঁইতে চাইতো না, ঘৃণা করতো। কিন্তু আমি আমি এই হাতে পরিষ্কার করতাম, এই হাতেই ভাত খাইতাম। তখন তো আমার চিন্তা আমি করি নাই, তখন একটাই চিন্তা করছি, আমার সন্তানরে বাঁচাইতেই হইব, যেমনি হোক বাঁচাইতেই হইব। এখন আইছস, এখন পর্যন্ত তগো চাহিদা পূরণ করবো। হ্যাঁ, কোনো চাহিদা পূরণ হইব না, আগে আমার চাহিদা পূরণ করবি, মায়ের দুধের ঋণ পরিশোধ করবি, তারপর হইছে অন্য হিসাব। এর আগে কিচ্ছু না। দিল আটকে দিল তোমাকে মায় তোমাকে, হ্যাঁ কইছি না তোমার মায় জিন্দগি তো এই সম্পত্তি তোমাকে দুইজনের নামে লিখা দিব না, কারণ তোমার মায় প্যাঁচ বুঝে। তোমার মার ভিতরে খালি শয়তানি প্যাঁচ। এই যে কইলে একটা দুধের ঋণ কি শোধ করতে পারবি? জীবনেও তো দুধের ঋণ শোধ করা সম্ভব না। মায়ের দুধের ঋণ কি শোধ করা সম্ভব? তাহলে এই যে প্যাঁচটা দিল, এখন কি হইব কি? হ্যাঁ হ ভাইজান, ভাবি তো ঠিকই কইছে, দুধের ঋণ কেমনে শোধ করবো? আচ্ছা ভাবি, তোমার ভাইয়ের মাথায় তো অনেক বুদ্ধি, তুমি একটু তোমার ভাইজানের থেকে একটু বুদ্ধি নাও। আমিও শুনছি আপনার ভাইয়ের অনেক বুদ্ধি, অনেক বড় বড় দালালি ডিলিং করে। আপনার ভাইয়ের থেকে বুদ্ধি নেওয়া দরকার আমাদের। ওরা কিন্তু ঠিক কথাই কইতাছে। দেখা কি, যদি ভাইজানের বুদ্ধি মতো নিয়ে কাজ না করি, তাহলে কিন্তু যত সয় সম্পত্তি আছে মামায় নিয়ে যাবো গা। আর মামা নিয়ে গেলে আমরা হাতে হারিকেন হুগায়, বুঝতে পারতেছিস। এই শোনো, যেভাবেই হই ভাইজানের কাছ থেকে বুদ্ধি শুদ্ধি নিয়া সম্পত্তি কিভাবে আমগো দুই ভাই বোনের নামে লেখা যায় সেই ব্যবস্থা করো। আচ্ছা ঠিক আছে, তাহলে এক কাজ করি, ভাইয়ের একটা ফোন দিয়ে দেখি হ্যাঁ কবে ফিরে আসে, হ্যাঁ সময় অনুযায়ী আমরা দেখা কইরা কেমনি কি করা যায় এই বুদ্ধি করব। একদম ঠিক কইছো। হ, আমিও যতক্ষণ না পর্যন্ত এই সম্পত্তি ভাগাভাগি না হইতাছে এই বাড়িতেই থাকবো। চল ভিতরে চল, তাহলে এবার জামাই আহো। আমারে কেন দুনিয়াতে রাইখা গেল? কি সম্পত্তি দিয়ে আমার একটা বোঝা রাইখা গেল? আমার কান্দে চাপায়া থুয়ে গেছো। এখন তোমার সন্তানেরা আমার মৃত্যু কামনা করে, আমি মইরা গেলে ওরা সুখী হইব। কারে মানুষ করলাম, কার পিছনে আমার জীবনটা শেষ করলাম। বোন, আমার কেন ডাকছস? ভাইজান, ভাইজান, বোন, দুলাভাই মারার পর থেকে তোর কষ্ট আমার আর সহ্য হয় না। ছেলেও দেখতে পারে না, তোর মেয়েও দেখতে পারে না, খালি সম্পত্তি নিয়ে পারাপারি। বোন, তুই যা কিছু ওয়ারিশ আমার কাছে পাইছিলি তা তো নিয়ে পড়ছস, আইনে ছেলে ঘরে মেয়ের লাগে সম্পত্তি করছস, লাভ কি কইরা? ভাইজান, আমি তখনই ভুল করছি। আমি সম্পদ আইনা তোমারে ফকির বানাইছি, আর এই সন্তানে এখন আমার মৃত্যু কামনা করে এই সম্পত্তি ওর নামে লেখা দেওয়ার জন্য আমার অনেক চাপ দিতেছে। ভাইজান না না বোন, পুরো শরীর তুই বাঁচে থাকতে সম্পত্তি লিখে দিবি না। তোর সম্পত্তি আছে, তোর সেবা আছে, তোর যত্ন আছে, তোরে মা করে ডাকবো। সম্পত্তি নাই, তুই কিন্তু পয়সা মরবি। বোন বোন দেখ, আমার কিন্তু আর চলাফেরা খুবই কষ্টকর। তোর আমি এক রোগ তো বাদ দিয়ে রাম না, কিন্তু বুঝিস? কিন্তু সবই বুঝি ভাইজান, কি করব? আমি তো সন্তানের কাছে অনেক দুর্বল। আমি ওরারে ঠকাইতে পারি না, ওরার কান্দন সহ্য করতে পারি না। তুই খালি সন্তানে থাক। তুই একটা কথা শুনিস, তুই মরে গেলেও সম্পত্তি দিবি না, একটা কথা কিন্তু কয়ে গেলাম। কিন্তু বুঝছস? বোন রাগ করিস না, আমি চাই। হ্যাঁ ভাই, আল্লাহ গো, আল্লাহ। তার মানে তোমার মা তোমাদের এত বড় কথা বললো? বলছে কি করবো, ভাই তো বইলা ফেলাইছে। এখন ভাইজান একটা জিনিস কম তো, আমার তো মাথায় ঢুকতেছে না। মায়ের দুধের ঋণ, এটা কি কোনোভাবে সোজা সম্ভব? আপনি কম। শুধু তো তাই কয় নাই ভাইজান, সে কইছে এই দুধের ঋণ শোধ না করা পর্যন্ত কোনো সহায় সম্পত্তি লিটারেও দিব না, ওর বুইনেরেও দিব না। আমার সারা জীবন এত ব্রোকারি করেছি, কিন্তু দুধের ব্রোকারি তো আমি করিনি। মায়ের দুধের ঋণ, অনেক বড় সমস্যায় পড়ে গেলাম। ভাইজান আপনি এসব কি বলতেছেন? দেখেন, আপনি যদি হাল ছাইড়াতেন
তাহলে তো আমার ঘর যাওয়ার কোনো জায়গা নাই। দেখেন ভাইজান, আমরা অনেক সম্পত্তি, সোনার ঘরে, আমরা কিন্তু এটা চাই। এই সম্পত্তি যদি না পাই তাহলে আমগর কোথাও ঠাই না। ভাইজান, আপনার তো মাথায় অনেক বুদ্ধি, আপনি একটা ব্যবস্থা করে। ভাইজান, তুমি এমনি করে চুপ করে থাইকো না। আমি কইতেছিলাম কি, তুমি এমন একটা বুদ্ধি দাও যাতে আমার শাশুড়িরে বুঝাইয়া যেমনি হোক সম্পত্তি যেন আমাগো নামে কইরা নিতে পারি। কারণ সম্পত্তি যদি লিটুর নামে থাকে তাহলে তো আমরা দুইজনে সুখেই থাকি। তুমি চাও না যে তোমার বইনে সুখে থাকো। আর আমার শাশুড়ি যে শর্ত দিছে দুধের ঋণ শোধ করা, এটা তো কখনো সম্ভব না। অন্য কোনো বুদ্ধি করো। সম্ভব সম্ভব, সম্ভব মানে? আলবৎ সম্ভব। তোমাদের এই সমস্যা থেকে সমাধান শুধু যে তোমাদের জন্য করতে হবে তা তো না। এই জমিটা বিক্রি করলে আমি অনেকগুলো টাকা পাবো। ভাইজান কিছু বললে? বললাম দেখো, একটা শিশু সন্তান 2.5 বছর পর্যন্ত মায়ের বুকে দুধ খায়। ইন অ্যাভারেজ 1 মাস থেকে শুরু করে এই 2.5 বছর পর্যন্ত সে গড়ে 500 মিলিলিটার মানে আধা লিটার দুধ খায়। একদিনে আধা লিটার দুধ যদি সে খায় তাহলে 30 দিনে সে 15 লিটার মায়ের বুকের দুধ খায়। 30 দিনে 15 লিটার দুধ খেলে 1 বছরে সে 180 লিটার বুকের দুধ খায়। 2 বছরে সে 360 লিটার বুকের দুধ খায় এবং 2.5 বছরে সে 440 লিটার মায়ের বুকের দুধ খায়। তোমরা হচ্ছ 2 ভাই বোন। গড়ে যদি 2 ভাই বোন 440 লিটার দুধ খাও, দুজনে মিলে হয় 880 লিটার। আরও 20 লিটার ধরো দুধ খাওয়ার সময় গড়ায় টড়ায় পড়ে যায় মুখ দিয়ে, আরও 20 লিটার দিলাম, তাহলে কত লিটার হলো? 900 লিটার। 900 লিটার মায়ের বুকের দুধ তোমরা 2 ভাই বোনে খেয়েছো। এখন এই 900 লিটার মায়ের বুকের দুধ তোমরা শোধ করে দাও। কি কইতাছো ভাইজান এসব? তুমি যা কইতাছো সবকিছু মাথার উপর দিয়ে যাইতাছে। 900 লিটার দুধ শোধ করে দিমু মানেটা কি? খুব সহজ হিসাব। মানুষ মায়ের বুকের দুধ না পেলে অল্টারনেট হিসেবে কি খায়? গরুর দুধ খায়। গরুর দুধ খায় তো। গরুর দুধ এখন লিটার কত করে? 100 টাকা। 900 লিটার দুধের দাম কত হলো? 9000 টাকা। গর্ধব। 900 লিটার মায়ের বুকের দুধের অল্টারনেট দুধের দাম 90,000 টাকা। তোমরা যদি 90,000 টাকা ইনভেস্ট করে কোটি কোটি টাকা ইনকাম করতে পারো, এই 90,000 টাকা তো ইনভেস্ট করা উচিত, তাই না? মানে কি ভাইজান কইতে চাইতেছে ওই 9000 লিটার দুধ, 900 লিটার 900 লিটার দুধ আমি আমারে দিয়া দিমু, তাইলে কি ঋণ সবকিছু শোধ হয়ে গেল? হ্যাঁ, তাকে দিয়ে দিবে, বলবা এই নাও তোমাকে দুধের বদলে দুধ দিলাম, দুধের ঋণ শোধ হলো। ভাইজান এটা আমি কথা বললাম, এতগুলা দুধ তুমি মুরব্বী মানুষ খাইতে পারবো, খাই শেষ করতে পারবো, নষ্ট হয়ে যাবো না? গুড আইডিয়া। খেতে হবে কেন? খেতে হবে কেন? তাকে দুধ দিয়ে গোসল করিয়ে দাও। মায়ের দুধের ঋণ দুধের গোসল করিয়ে তাকে শোধ করে দাও। কইছি না আমার ভাইজানের মাথায় কত বুদ্ধি। ভাইজান আমি প্রাউড ফিল করি, তোমার বুই মেয়ের জন্ম নিছি, কেমনে পট করে একটা সমাধান বাইর করে ফেলাইছে। হ ভাইজান এইটা করা যায়। তাইলে আমার শাশুড়িরে 900 লিটার দুধ কিনা সেই দুধের মধ্যে গোসল করে দেব আর বলবো আপনার সমস্ত দুধের ঋণ শোধ করে দিন। আর শোনো আরেকটা কথা, তোমার বোনকেও কিন্তু সাথে রেখো, কারণ এই বোন সম্পত্তির একটা অংশ পাবে। তোমরা 2 ভাই বোন যদি মিলেমিশে করতে পারো তাহলে ধরে নাও তোমরা সাকসেসফুল। আচ্ছা ঠিক আছে ভাইজান, সবই তো বুঝলাম। আপনি তো দালালি করেন, ওই যে আমাকে তো অনেকগুলো গরু আছে, লাল গরু নীল গরু, সবগুলো যদি দালালি করে বিক্রি করে দিতেন তাহলে আমরা এই টাকাটা নিজের মধ্যে রাখতে পারতাম। শেষ পর্যন্ত গরুর দালালি করতে হবে? ভাইজান গরুর দালালি করে না, এই জায়গা সম্পত্তির দালালি করে। আরে দাঁড়া না, আমি গরুর দালালিও করি। কোরবানির ঈদে গরু হাত বদল করি, কোরবানি পর্যন্ত গরুগুলো জমা রাখো, ঠিক আছে? আর শোনো, শীতের দিন মায়ের উপরে দুধ ঢালার আগে একটু গরম করে ঢেলো। কত খাবে আমার ভাইজান। চলো আসি, আসসালামু আলাইকুম। দুধের ঋণ শোধ করে দিলাম, টাকা
ও পাখি তুমি উইরা উইরা আসো। আরো দুধ খাওয়া বড় কর, আরো আদর্শ লাগতে বড় কর। শুনোই, এক গাছের বাকল আরেক গাছে লাগে না। তোর আগে কইছিলাম তোর পেট থেকে কিন্তু অনেক কিন্তু হয় নাই। তুই এত আদর করস কেন? দেখ আজকে আদরের ফল। ভাইজান চুপ করো ভাইজান, তুমি কিচ্ছু বলো না, আল্লাহর দোয়াই লাগে, তুমি চুপ করো ভাইজান। মামা তুমি এটা কেমন কথা কইলা? আমরা আমরা মায়ের আপন সন্তান না, মানে আমি তো বুঝলাম না। কি কইতাছো? আমি তোমার সন্তান না, তুমি আমাকে মা না। তোরা আমার বোনের সন্তান না। বোন তুই কবি নাকি আমি কবু? সব খুলে ক। আমি কইতেছি ভাইজান, আসলে তোরা আমার নিজের পেটের সন্তান না। আমি তোরাকে জন্ম দেই নাই, কিন্তু জন্ম না দিলেও তার চাইতে বেশি তোরা আমার কাছে। আসলে তোকে বাবা আমার পরেও আরেকটা বিয়ে করছিল, কারণ আমার বাচ্চা কাচ্চা হয় না বইলা। আল্লাহর কি লীলা, তোরা যখন গর্ভে আইছিস তোকে মায়ের, তখন আমার গর্ভেও একটা সন্তান আসছে, কিন্তু আমার তো কপাল পোড়া, আমার সন্তানটা আমার গর্ভেই মইরা গেছে। আর তোরা জন্ম নিছিস, যমজ বাচ্চা জন্ম দিতে যাইয়া তোর মা মইরা গেছে। এই দিন থেকে আমি এই হাতে তোরারে উঠাইয়া নিছি, এই বুকে আগলাইয়া নিছি, আমার বুকের দুধ খাওয়াইয়া তো করে বড় করছি। আমি কোনোদিন বুঝতে পারি নাই যে তোরা আমার পেটের সন্তান না। আমার কাছে সব সময় লাগছে যে তোরাই আমার নারী সিরা ধর। আরে তোর মা তো কবরে গেছিল গা। তোর এই মা দুধ খাওয়ায় বড় করছে, লালন পালন করছে, আদর সোহাগ করছে, তোরে কষ্ট করে বড় করছে। আজকে তোরা বড় হইয়া গরুর দুধ দেয় না, মায়ের দুধের ঋণ পরিশোধ করবার চাস, তাই না? জীবনেও সম্ভব না। যতদিন পর্যন্ত মা তো করে এই দাবি না ছাড়বো, আল্লাহর আরশ কাইবো উঠবো। না ভাইজান না, ভাইজান ওরা আমার না চিনতে পারে, ওরা তো আমার আত্মা, সামান্য সম্পত্তি তো আমি ওরা দিয়ে দিছি। ভাইজান তুমি আমারে তোমার সাথে নিয়ে চলো না ভাই। চলো বোন। না মা, আপদ যখন নিজে হেঁটে হেঁটে বিদায় হচ্ছে, হোক না। সম্পত্তি তো সব তোমাদের হয়ে গেল, চলে যাক চলে যাক। তুমি চুপ করো ভাইজান, তুমি আর একটা কথাও কবে না। তোমার জন্যই এই সংসারের মধ্যে এত অশান্তি লাগছে। আমার শাশুড়ি তো অনেক ভালো মানুষই ছিল, শুরুতে তো তার সঙ্গে আমাকে ভালো সম্পর্কই ছিল। যখন তুমি এই বাড়িতে আসা শুরু করলা, আমার কানে বিষ ঢালা শুরু করলা, তখন থেকে তার উপরে আমরা অত্যাচার করা শুরু করছি। সে আমাকে আপন শাশুড়ি না, তারপরেও কখনো বুঝতে দেয় নাই যে আমরা তার পরকেও সব সময় নিজের সন্তানের মতো আগলাই রাখছে। আর সেই মানুষটারে কত অত্যাচার করছি শুধুমাত্র তোমার জন্য। আমি তো তোর ভালো চাই। আমার ভালো চাইতে হইব না, তুমি এখানে একদম চুপচাপ দাঁড়াই থাকবা। হ ভাবি, তুমি একদম ঠিকই কইছো। তোমার ভাই যখন থেকে আমাকে এই বাড়িতে আসা শুরু করছে, সম্পত্তির উপর নজর পড়ছে, তখন থেকে আমাকে এই সংসারে অশান্তি শুরু হইয়া গেছে। বিশ্বাস করো, আমরা না সেই ছোটবেলা থেকে মানুষ হয়েছি, কোনোদিন বুঝতে পারি নাই যে আমগো তুমি আপন মানা। কোনোদিন মনের ভুলো তুমি বলো নাই যে তোরা আমার সৎ সন্তান। কখনো তো বলো নাই যে তোরা আমার সৎ সন্তান। তখন আমি পালবো না, তারা চলে যা, বলো নাই তো। আমরা কতটা স্বার্থপর যে তুমি সৎ মা হওয়া সত্ত্বেও আমাকে মানুষ করছো, অথচ সেই মারা আমরা চিনতে পারি নাই। যে আমাদের জন্ম দিছে তার মুখের দুধ তো আমরা খাই নাই মা, তুমি খাওয়াইছো। এই পৃথিবীতে ইতিহাস বিরল, কখনো কোনো সতীনের সন্তানের কেউ দুধ খাওয়াইতে চাই না, তুমি খাওয়াইছো। আর আমরা কিনা কতটা হতভাগা সন্তান যে সেই দুধের ঋণ আমরা পরিশোধ করতেছিলাম এই গরুর দুধ দিয়া। আমরা বুঝতে পারি নাই মা,
মায়ের দুধের ঋণ কোনোদিন শোধ হয় না, হইতে পারে না মা। আমরা দোষ করছি, আমরা ভুল করছি মা, আমাকে তুমি মাফ করে দাও মা, আমারে মাফ করে দাও। হ্যাঁ মা, আমাদেরকে আপনি মাফ করে দেন। আসলে সব দোষ আমার, কারণ আমি আমার ভাইয়ের কথা শুই না, আমি সবাইরে উস্কাইছি। এইটা আমার করা মোটেও ঠিক হয় নাই। আপনি তো আমাকে শাশুড়ি না, আপনি আমাকে মা। আর সেই মারে কত কষ্ট দিছি, কত নির্যাতন করছি। মা, আমাকে মাফ করে দেন। আপনি যদি মাফ না করেন তাহলে আল্লাহ আমাকে ক্ষমা করবো না। মা, আমি বুঝতে পারি নাই, তুমি আমার মাফ করে দাও। আমি বুঝতে পারি নাই যে আসলে মায়ের দুধের ঋণ কখনো শোধ করা যায় না। আমি তোমার লগে অনেক অত্যাচার করছি এই শয়তানটার কারণে। মা, তুমি আমাকে মাফ করে দাও। আমরা আর কোনোদিন এমন কাজ করবো না যেটাতে তোমার মনে কষ্ট পাও। মা, আপনি আমার নিজের মা না, আমি আপনার মেয়ে জামাই। তাও আপনি আমার যে আদর দিছেন এটা আমার নিজের মাও দেয় নাই। আমার আপনি মাফ করে দিয়েন, আমি ওর অনেক কুবুদ্ধি দিছি, আপনি আমার মাফ করে দিয়েন মা। আমি ক্ষমা করে দিচ্ছি রে বাজার। আয় মায়ের কাছে, আয় বাজার, মায়ের কাছে। আমি বরং যাই।